বিভিন্ন বস্তুর জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় নিয়ে আমরা এখন একটা বিশেষ ধরনের বস্তুর জন্য চক্রগতির ব্যাসার্ধ এবং জড়তার ভ্রামক বের করব এবং সেই বিশেষ বস্তুটা হচ্ছে একটা কোণক বা কোণ। তাহলে একদম শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে কোনো একটা নিরেট কোণকের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের জন্য জড়তার ভ্রামক কী হবে সেটা। তাহলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নিরেট কোণক, যে কোণকের তিনটে জিনিস থাকে। একটা হচ্ছে তার উচ্চতা থাকে, একটা হচ্ছে তার রেডিয়াস বা ব্যাসার্ধ থাকে, আরেকটা হচ্ছে তার হেলানতল থাকে। তো এই হেলানতলের উচ্চতাটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি অথবা ছোটো হাতের এস দিয়ে প্রকাশ করি। এখন এই যে কোণকটা দেখতে পাচ্ছি ওর মূলবিন্দু বা মধ্যবিন্দু হিসেবে কাজ করবে কোণকের নিচে যে বৃত্তাকার একটা ক্ষেত্র আছে তার মধ্যবিন্দু, দ্যাট মিনস ও বিন্দুটা। তাহলে ও থেকে শুরু করে আমি ধরে নিলাম এই বিন্দু পর্যন্ত এটা হচ্ছে আমাদের কোণকের ব্যাসার্ধ বা আর, এবং ও বিন্দু দিয়ে যে অক্ষটা গমন করেছে সে অক্ষকে কেন্দ্র করে আমাদের এই কোণকটা ঘুরতে পারে। তখন তার মধ্যে একটা জড়তা ভ্রামক কাজ করবে এবং আমরা সেই জড়তা ভ্রামকটা বের করার চেষ্টা করব। এখন দেখো তো এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে তুমি একদম নিচে কিন্তু একটা তল দেখতে পাচ্ছ, তাই না? এবং এই তলটা কিভাবে তৈরি হয়েছে? এই তলটা ওয়ান কাইন্ড অফ ডিস্কের সমন্বয়ে তৈরি হয়েছে। তার মানে আমরা ডিস্ক বা চাকতি বলতে যা বুঝি সেটাই কিন্তু আমাদের এই কোণকের নিচে বসে আছে। তার মানে আমরা যদি একটার উপর আরেকটা অনেকগুলো ডিস্ক বা চাকতিকে রাখি তাহলে সে কিন্তু এরকম একটা কোণক তৈরি করবে, এবং প্রত্যেকটা ডিস্ক বা চাকতির ব্যাসার্ধ যদি আস্তে আস্তে কমাতে থাকি তাহলে দেখতে পাবে একটা সময় সেটা একটা কোণক তৈরি করেছে। তার মানে আমি এখানে এই জায়গাটাতে কিন্তু একটা ডিস্ক বা চাকতি কল্পনা করতে পারি, যেটা হচ্ছে সলিড বা নিরেট চাকতি। এর উপরে আরেকটা কল্পনা করতে পারি, এর উপরে বা মাঝখানে এখানে আরেকটা কল্পনা করতে পারি। তার মানে তুমি একটার উপর আরেকটা যদি এরকম ডিস্ক বা চাকতিকে বসাও এবং প্রত্যেকটার ব্যাসার্ধ যদি ভিন্ন ভিন্ন রাখো তখন কিন্তু এরকম একটা কোণক তৈরি হবে। তো আমরা এখন যে টার্গেটটা করব সেটা হচ্ছে আমরা যে কোনো একটা চাকতিকে নিব, ধরো এটা হচ্ছে আমাদের সে চাকতি, এবং ওই চাকতির জন্য যদি আমাদের ওই চাকতিটা এই অক্ষকে কেন্দ্র করে ঘুরে, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস বা অক্ষ, তাহলে তার যে জড়তা ভ্রামকটা তৈরি হবে সেই জড়তা ভ্রামকটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে সম্পূর্ণ কোণকের জন্য আমরা জড়তা ভ্রামকটা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের এখন প্ল্যান। আমরা যে কোনো একটা চাকতি ধরবো কোণকের মাঝামাঝি কোনো একটা জায়গায়। তাই যদি ধরি তাহলে আমাদের ছবিটা অনেকটা এরকম হবে। খেয়াল করে দেখো আমরা কোণকের একদম মাঝামাঝি জায়গায় একটা চাকতি বা ডিস্ককে ধরেছি। এবং আরও একটা বিষয় বলে রাখি, আমাদের এখানে একদম উপরে যে বিন্দুটা আছে তুমি ধরে নাও এই বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দু, দ্যাট মিনস কোণকের একদম শীর্ষবিন্দু যেটা, এটাকে আমরা বি বিন্দু ধরতে পারি। তার মানে বি বিন্দুর দিকে যদি আমি একটু তাকাই তাহলে দেখতে পাচ্ছি বি বিন্দু বরাবর আমাদের কিন্তু তিনটা অক্ষ কাজ করতে পারে। একটা অক্ষ হচ্ছে উপরের দিকে কাজ করে যেটাকে আমরা জেড অক্ষ বলছি, আর বাকি দুটো অক্ষ ধরো এটা হচ্ছে এক্স অক্ষ আর এই পাশে এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেখার দরকার নেই, আমাদের কোন একটা হচ্ছে জেড অক্ষকে কেন্দ্র করে ঘুরে। তো এরকমটা ধরে নিয়ে আমরা এখন কোণকের চক্রগতির ব্যাসার্ধ এবং জড়তা ভ্রামকটা বের করব। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের এখানে কোণকটা যেহেতু ঘুরছে তার মানে এই ডিস্কটাও কি অবশ্যই ঘুরবে, এবং আমি ধরে নিলাম আমাদের এই ডিস্কের ভরটা হচ্ছে ডিএম পরিমাণ ভর, এবং এই যে এখানে ডিস্কের ভরটা ডিএম, এই ডিস্কের বা চাকতির অবশ্যই একটা উচ্চতা কাজ করবে। এখানে খেয়াল করে দেখো হেলানতল বরাবর তার মধ্যে একটা উচ্চতা কাজ করে। আমরা ধরে নিয়েছি কি যে এই কোণকের একদম শীর্ষবিন্দু থেকে ডিস্কের মধ্যকার যে দূরত্বটা বা উচ্চতাটা সেটা হচ্ছে এক্স পরিমাণ, এবং আমরা এটাও ধরে নিয়েছি আমাদের এই ডিস্কের যে ব্যাসার্ধটা সেটা হচ্ছে আর পরিমাণ। তার মানে আরটা হচ্ছে ছোটো হাতের, এক্সটাও কি ছোটো হাতের। এবং একই সাথে যেহেতু আমাদের এখানে ডিস্কের মধ্যে হেলানতল বরাবর একটা ছোট্ট উচ্চতা কাজ করছে, এটাকে আমরা ডিএক্স পরিমাণ ধরে নিতে পারি। ডিএক্স পরিমাণ ধরে নেওয়ার মেইন কারণটা হচ্ছে কি আমাদের এখানে ডিএক্সের পরিমাণ অনেক ছোট। তার মানে এটা যেহেতু অনেক ছোট, আবার এটা যেহেতু হেলানতল বরাবর কাজ করছে, সেজন্য আমরা হেলানতল বরাবর এটার একটা ছোট্ট দৈর্ঘ্য নিব যেটাকে আমরা এক্সের সাপেক্ষে বসাতে পারবো। তার মানে এক্স হচ্ছে আমাদের এখানে ছোট্ট যে কোণকটা দেখতে পাচ্ছি উপরে তার উচ্চতা, তার মধ্যে থেকে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ হচ্ছে ডিএক্স। তাহলে ডিএক্সটা হচ্ছে আমাদের এখানে ডিস্কের পুরুত্ব বা বলা যায় ওয়াইট হিসেবে কাজ করবে। আবার খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু আরও একটি বিষয় কাজ করে, সেটা হচ্ছে আমরা উপরে একটা ছোট কোণক দেখতে পাচ্ছি, তাই না? এই যে আমি একটু তীর দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা ছোট কোণক, আর এখানে টোটালটা কি একটা বড় কোণক, এবং এই বড় কোণক বা কোণের কিন্তু একটা উচ্চতা আছে, সেটা হচ্ছে এইচ পরিমাণ উচ্চতা। আবার বড় কোণকের একটা ব্যাসার্ধ আছে যেটাকে আমরা এখন বড় হাতের আদ দিয়ে প্রকাশ করেছি। তার মানে আমরা চাইলে প্রথম ছবিতে এই জিনিসটাকে বড় হাতের আদ দিয়ে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে কোণকের ব্যাসার্ধ বা রেডিয়াস। তার মানে আমরা এখানে দুইটা কোণককে দেখতে পাচ্ছি, উপরের কোণক এবং সম্পূর্ণ কোণক, এরা কিন্তু একে অপরের সাপেক্ষে প্রতিসম বা সিমেট্রি। তাহলে যেহেতু এদের গঠনটা হচ্ছে সিমেট্রি, তার মানে তাদের প্রত্যেকটা অংশের অনুপাতটা কি সমান হবে। তাহলে আমি যদি ছোট কোণকের জন্য উচ্চতাটাকে এক্স ধরি
এবং বড় কোণকের জন্য যে উচ্চতাটা আছে সেটাকে যদি আমি এইচ ধরি, তাহলে তাদের অনুপাতটা যা হবে সেটা হচ্ছে তাদের ব্যাসার্ধের অনুপাতের সমান। দ্যাট মিনস আমাদের এখানে ছোট কোণকের জন্য যে ডিস্কটা কাজ করছিল তার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, এবং বড় কোণকের জন্য যে ব্যাসার্ধটা কাজ করছিল সেটা হচ্ছে বড় হাতের আর। তার মানে এদের অনুপাতের মান কি হবে? সমান হবে। তাহলে এখান থেকে আমরা চাইলে ছোট হাতের আর এর মানটা বের করতে পারি। দ্যাট মিনস আমরা যে ডিস্ক নিয়ে কাজ করব সেই ডিস্কের ব্যাসার্ধটা আমরা এখানে বের করতে পারি। তাহলে এর মানটা হবে কত হবে? আর ইন্টু এক্স ডিভাইডেড বাই এইচ হবে। তাহলে আমাদের এখন মেইন টার্গেটটা হচ্ছে কি? মেইন টার্গেটটা হচ্ছে এই যে ডিএম পরিমাণ ভরের ছোট্ট একটা ডিস্ক এখানে আমরা দেখতে পাচ্ছি, এই ডিস্কের জড়তা ভ্রামকটা বের করতে হবে জেড অক্ষের সাপেক্ষে, যে জেড অক্ষ সাপেক্ষে আমাদের টোটাল কোণকটা ঘুরছে। তাহলে আমি যদি বলি যে ডিএম পরিমাণ ভরের বস্তুটার জড়তা ভ্রামকটা হবে ডিআই, তাহলে কিন্তু এটা মেনে নেওয়া যাবে, কেননা আই হচ্ছে কি এখানে সম্পূর্ণ কোণকের জন্য জড়তা ভ্রামকের মান। বাট ওর মধ্যে থেকে আমি একটা ছোট্ট ডিস্ককে নিয়েছি বা ছোট্ট একটা চাকতিকে নিয়েছি, তাহলে ওই অক্ষকে বা জেড অক্ষকে কেন্দ্র করে যখন এই চাকতিটা ঘুরবে তখন তার যে জড়তা ভ্রামকটা হবে সেটাও কি অনেক কম পরিমাণ হবে, এবং সেটাকে আমরা ডিআই দিয়ে প্রকাশ করতে পারি। এবং ডিআইয়ের মানটা কী হবে দেখো, তোমরা জানো কোনো একটা নিরেট চাকতির জন্য জড়তা ভ্রামকের একটা সূত্র থাকে। সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু আর স্কোয়ার, যেখানে এম হচ্ছে ওই চাকতিটার ভর, আর মানে হচ্ছে আমাদের ওই চাকতিটার ব্যাসার্ধ। তার মানে আমরা এই যে ছোট্ট একটা চাকতি এখানে পাচ্ছি বা ডিস্কটাকে পাচ্ছি, এই ডিস্কের জন্য ভর পাচ্ছি কি? ডিএম। তাহলে জড়তা ভ্রামকটা হবে কি? ডিএম গুণন তার ব্যাসার্ধের স্কোয়ার, বাট তার আগে কি থাকবে? একটা হাফ গুণ থাকবে। তাহলে টোটাল জিনিসটা সূত্র অনুসারে দাঁড়াবে হাফ ইন্টু ডিএম ইন্টু আর স্কোয়ার। তাহলে যে কোনো ডিস্ক বা চাকতির জন্যই তার জড়তা ভ্রামকটা হচ্ছে কি? হাফ ইন্টু ওই ডিস্কের বা চাকতিটার ভর গুণন ওই চাকতিটার যে ব্যাসার্ধ আছে তার বর্গ। খেয়াল করে দেখো তো, আমাদের এখানে আমরা যদি পরের লাইনে এটাকে ইন্টিগ্রেশন করি, দ্যাট মিনস এখানেও যদি আমরা ইন্টিগ্রেশন করি, এখানেও যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ কোণকের জন্য জড়তা ভ্রামক বা আয়ের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আয়ের মানটা কী হবে? 1/2 মানে হচ্ছে কি ধ্রুবক, এই জন্য এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে, আর ভিতরে থাকবে হচ্ছে ডিএম ইন্টু আর স্কোয়ার। খেয়াল করো আমাদের এখানে কিন্তু ডিএম এর মানটা জানা নেই, এটা হচ্ছে একটা বড় বাধা। তার মানে আমরা একদম শুরুতে ডিএম এর মানটা বের করার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, তুমি যদি আর এর দিকে তাকাও, আর এর মানটা কিন্তু ফিক্সড না, কেননা তুমি এখানে একটা নির্দিষ্ট চাকতি নিয়েছো একটা নির্দিষ্ট উচ্চতাতে, তাই না? এইচ পরিমাণ উচ্চতাতে ধরো, না এইচ না এক্স পরিমাণ উচ্চতাতে। তার মানে এই চাকতিটাকে আমি যদি একটু নিচে নামাই, এই জায়গাটাতে যদি নামাই, তাহলে তার ব্যাসার্ধ বা আর এর মানটা পরিবর্তন হবে। আর যখন আমরা এই চাকতিটাকে বি বিন্দুতে নিব, তখন কিন্তু তার কোনো ব্যাসার্ধ থাকবে না, দ্যাট মিনস ব্যাসার্ধ বা আর এর মানটা শূন্য হবে। তাহলে আমি বলতে পারি বি বিন্দুতে আমাদের আর এর যে মানটা আছে সেটা শূন্য, কেননা বি বিন্দু হচ্ছে কোণকের শীর্ষবিন্দু, এবং শীর্ষবিন্দুতে জাস্ট একটা পয়েন্ট কাজ করে, সেখানে কোনো ডিস্ক বা চাকতি কাজ করে না। তার মানে ডিস্ক বা চাকতির যে ব্যাসার্ধটা ছিল সেটা শূন্য হয়ে যাবে। এখন তুমি যদি আমাদের এখানে চাকতিটাকে এই বিন্দুতে নিয়ে আসো, তাহলে এই বিন্দু থেকে দেখতে পাচ্ছি বিশাল একটা চাকতিতে সে পরিণত হবে, এবং এই চাকতিটার জন্য আর এর যে মানটা হবে সেটা হবে কোণকের ব্যাসার্ধ বা আর এর সমান। যেহেতু তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কোণকের ব্যাসার্ধটা হচ্ছে আর, তার মানে বি বিন্দু থেকে আমি যদি চাকতিটাকে বা কোনো একটা ডিস্ককে এই বিন্দুতে নিয়ে আসি, তাহলে তার ব্যাসার্ধের মানটা শূন্য থেকে শুরু করে আর পরিমাণ হবে। এই জন্য আমরা এখানে বলতে পারি আর স্কোয়ারের একটা লিমিট থাকবে, সেটা হচ্ছে শূন্য থেকে শুরু করে আর পর্যন্ত। তাহলে আমরা ইন্টিগ্রেশনে কী করি? অবশ্যই ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা দিই, আর এখানে আমাদের ঊর্ধ্বসীমা হচ্ছে বড় হাতের আর নিম্নসীমা হচ্ছে 0, এবং এটা শুধুমাত্র ভ্যারি করে আর এর মান ভ্যারি করার জন্য। তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমরা এটাকে 1 নং ইকুয়েশন দিয়ে রাখতে পারি। আমাদের এখন মেইন টার্গেট কাকে বের করা? অবশ্যই ডিএমকে বের করা, বা এই ক্ষুদ্র যে ডিস্কটা আছে সেই ডিস্কের ভরটাকে বের করা। তো এখন ডিএমটাকে আমি যদি বের করতে চাই, তাহলে দেখো এখানে আমরা একটা ছোট্ট হিসাব করতে পারি। সেটা হচ্ছে, আমরা তো জানি কোনো একটা সলিড বস্তুর বা একটা 3D বস্তুর, খেয়াল করে দেখো এটা হচ্ছে একটা 3D বস্তু বা ত্রিমাত্রিক বস্তু, দ্যাট মিনস নিরেট কোণক যেটা সেটা হচ্ছে 3D বস্তু। তাহলে এই 3D বস্তুর প্রতি একক আয়তনের যে ভর সেটাই কিন্তু তার ঘনত্ব বা রো হিসেবে কাজ করে, তাই না? তাহলে আমি বলতে পারি 1 মিটার কিউ, তুমি ধরে নাও কথার কথা, আচ্ছা আমি 1 মিটার কিউ ধরলাম না, আমি 1 ধরলাম। তার মানে 1 বলতে আমরা এখানে বোঝাচ্ছি একক আয়তন, এটা মনে রাখতে হবে। তাহলে একক আয়তন বা ইউনিট ভলিউম, এতটুকুর ভর যদি আমি বের করি, ভিও এল ইউ এম এন ভলিউম, তো এটার ভর যদি আমি বের করতে চাই তাহলে কত হবে সেটা? আচ্ছা এটা মনে হয়, হ্যাঁ এবার ঠিক আছে, ভলিউম বানানটা, ভলিউম মানে হচ্ছে আয়তন। তার মানে আমরা এক একক আয়তনের ভরের কথা যদি বলি কোনো একটা সলিড বা নিরেট বস্তুর, তাহলে সেটাই হচ্ছে কি ওই বস্তুটার ঘনত্ব হিসেবে কাজ করে, আর ঘনত্বটাকে আমরা রো দিয়ে প্রকাশ করতে পারি। এখন তুমি যদি 2 একক পরিমাণ
আয়তনের কোনো একটা বস্তুর ভর বের করতে চাও তাহলে তার ভরটা কি হবে 2 ইন্টু রো হবে। একইভাবে তুমি যদি আমাদের এই ডিস্কের টোটাল আয়তনের ভর বের করতে চাও তাহলে সেটা কি হবে অবশ্যই আয়তন গুণন রো। এখন এখানে একটা বিষয় হচ্ছে কি তুমি এই ডিস্কের আয়তন কিন্তু জানো না, এবং আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ডিস্কের আয়তনটা প্রথমে বের করব। তাহলে দেখো তো আমরা এখানে ডিস্কের আয়তনটা বের করতে পারি কিনা। তুমি দেখতে পাচ্ছ এই চাকতি বা ডিস্কের একটা পুরুত্ব দেওয়া, সেটা হচ্ছে ডিএক্স পরিমাণ, এবং ডিস্কটার জন্য এই ডিএক্স যেহেতু অনেক ক্ষুদ্র, তার মানে এটাকে আমরা একটা বৃত্তাকার তল হিসেবে ধরতে পারি, যে তলের ক্ষেত্রফল হচ্ছে কি 2 ইন্টু না ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তার মানে আমরা এই ডিস্কটাকে একটা তল হিসেবে ধরতে পারি, যে তলের উভয় তলের ক্ষেত্রফল হচ্ছে কি পাই ইন্টু আর স্কোয়ার। তাহলে যেহেতু আমরা এখন ডিস্কের আয়তন বের করতে যাচ্ছি বা ভলিউম ভি বের করতে যাচ্ছি, এবং এই ভলিউমটা কী হবে অবশ্যই ডিবি হিসেবে কাজ করবে। ডিবি মানে কি অতি ক্ষুদ্র একটা ভলিউম বা অতি ক্ষুদ্র আয়তন। তাহলে এই আয়তনের মানটা কী হবে অবশ্যই ডিস্কের যে কোনো একটা তলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইন্টু এই ডিস্কের যে পুরুত্বটা আছে দ্যাট মিনস ডিএক্স সেটা। তার মানে পাই আর স্কোয়ার ইন্টু ডিএক্স মানে যা, সেটা হচ্ছে আমাদের এখানে ডিস্কের ভলিউম বা আয়তন। তাহলে আমরা এখান থেকে সরাসরি ডিভি এর যে মানটা পাবো সেটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে বিষয়টা একদমই সহজ। আমরা এখানে ডিস্কের আয়তনটা বের করেছি এই সূত্রটা ইউজ করে। সূত্রটা কী ছিল ডিস্কের ক্ষেত্রফল দ্যাট মিনস যে কোনো একটা তলের ক্ষেত্রফল গুণন ডিস্কের যে পুরুত্বটা আছে সেটা। পুরুত্ব মানে ডিএক্স, ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার। কেন পাই আর স্কোয়ার হয়েছে কারণ এখানে আরটা হচ্ছে কি ডিস্কের ব্যাসার্ধ। তাহলে আমি এখানে নতুন করে লিখতে পারি কি আমাদের এখানে ডিস্কের যে আয়তনটা আছে দ্যাট মিনস ডিভি পরিমাণ আয়তন। তাহলে ডিভি পরিমাণ আয়তনের জন্য আমরা যে ভরটা পাবো সেই ভরের মানটা কী হবে অবশ্যই ডিভি ইন্টু রো পরিমাণ হবে। এখন দেখো তো ডিভি এর মানটা কী ছিল, আমাদের এখানে ডিভি এর যে মানটা ছিল সেটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিএক্স ছিল, এবং ওর সাথে আমরা এখানে রোকে গুণ করব। রো মানে কি, রো মানে হচ্ছে আমাদের এখানে টোটাল কোনকটা যেই পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থের ঘনত্ব। এখন তুমি ধরে নাও আমাদের এখানে টোটাল কোনকের ভর হচ্ছে এম, এবং এই টোটাল কোনকের যে আয়তন সেটা হচ্ছে ভি। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে সহজেই কোনকের জন্য একটা ঘনত্ব বের করতে পারবো। ঘনত্ব সূত্র কি, ঘনত্ব মানে হচ্ছে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি, তাই না? এবং এই ঘনত্বটা প্রতিটা চাকতির জন্য কাজ করবে এবং টোটাল কোনকের জন্য কিন্তু কাজ করবে। তো দেখো আমরা এখানে মানগুলো বসাতে পারি। এম এর মান আমরা জানি না, এম হচ্ছে টোটাল কোনকের ভর, বাট ভি এর মানটা আমরা জানি। কোনো একটা কোনকের আয়তন যেটা সেটাকে বের করা হয় 1/3 ইন্টু পাই ইন্টু তার ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু তার উচ্চতা, এই সূত্রটা ইউজ করে। তার মানে আমরা এখানে সরাসরি রো এর মানটা পাচ্ছি কি এম ডিভাইড বাই 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ। তো এখন আমরা রো এর মানটা ঠিক এই জায়গাটাতে যদি বসিয়ে দিই তাহলে আমরা আলটিমেটলি ডিবি পরিমাণ আয়তনযুক্ত এই ছোট্ট ডিস্কের ভরটা পেয়ে যাব। তাহলে দেখো কি হয়, আমরা এখানে পাই ইন্টু আর স্কোয়ার বসাবো, ডিএক্স বসাবো, রো এর জায়গায় কী বসাবো আমরা বসাবো 3m। কেন? কারণ 1/3 এটাকে যদি আমি ভাগ করি তাহলে উপরে আমাদের 3 চলে আসবে। তাহলে 3m ডিভাইড বাই পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এখানে এটা কাজ করবে। এখন খেয়াল করে দেখো তো আমাদের এখানে কিন্তু আরেকটা বিষয় কাটাকাটি যায়, পাই এবং পাই এটা কাটা যায়। যদি কাটা যায় দুটো তাহলে আমাদের আলটিমেটলি যেটা থাকবে এখানে তার মানটা হচ্ছে 3 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার ইন্টু ডিএক্স, এতটুকু থাকবে হচ্ছে উপরে, এবং নিচে থাকবে হচ্ছে বড় হাতের আর স্কোয়ার ইন্টু এইচ। এবং এটা আসলে কি, এটা হচ্ছে ডিবি পরিমাণ আয়তনের জন্য যে ভর সেটা। আবার তুমি দেখতে পাচ্ছ ডিবি পরিমাণ আয়তনটা ছিল আমাদের এই ছোট্ট ডিস্কের, তার মানে এই ডিস্কের যে ভরটা সেটা আমরা এখানে বের করেছি। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি আমাদের এটাই হচ্ছে আসলে ডিএম এর মান, কেননা ডিএমটা কী ছিল ডিস্কের ভর ছিল। তারপর দেখো আমাদের এখানে ডিএম এর মানের মধ্যে ছোট্ট করে বসে আছে ছোটো হাতের আর, দ্যাট মিনস ওই ডিস্কের ব্যাসার্ধ, এবং ওই ডিস্কের ব্যাসার্ধটাও কিন্তু আমরা এখানে বের করেছি এই জায়গাটাতে, দ্যাট মিনস ওর মান হচ্ছে আর এক্স ডিভাইড বাই এইচ। তাহলে চলো আমরা এখন এই মানটা এখানে বসিয়ে দিই। তার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা পরবর্তী স্লাইডটা দেখি। তো দেখো পরবর্তী স্লাইডে আমি একটু লিখে দিচ্ছি। আমরা এখানে ডিএম এর একটা সুন্দর ইকুয়েশন বের করেছি। ইকুয়েশনটা কত ছিল দেখো, 3m আর স্কোয়ার ডিএক্স ছিল। তাহলে 3m আর স্কোয়ার ডিএক্স ছিল হচ্ছে উপরে, এবং নিচে আমাদের কী ছিল আর স্কোয়ার ইন্টু এইচ ছিল, আর স্কোয়ার ইন্টু এইচ। এবং একই সাথে আমরা এখানে ছোটো হাতের যে আর এর মানটা আছে সেটাও বের করেছিলাম। কত ছিল সেটা, আর এক্স ডিভাইডেড বাই এইচ ছিল। তাহলে আমরা ওই মানটা এই জায়গাটাতে বসিয়ে দেব। যদি আমরা বসিয়ে দিই, একটা কাজ করি আমরা পাশে বসে দেখো কি হয়। তো এখানে আমরা আলাদা রাখবো হচ্ছে 3 ইন্টু এম ইন্টু ডিএক্স এটাকে, এবং নিচে থাকবে হচ্ছে আর স্কোয়ার ইন্টু এইচ, এবং এক্সট্রা যে আর স্কোয়ারটা আছে ছোটো হাতের আর স্কোয়ার তার মানে হচ্ছে
আর ইন্টু এক্স ইন্টু এইচ, না, আর ইন্টু এক্স ডিভাইড বাই এইচ। এবং যেহেতু এখানে আর স্কোয়ার আছে, তার মানে আমরা এখানে বর্গ করে দেব। এখন আমরা যদি সরাসরি বর্গ করি, দেখো কি হয়। সরাসরি বর্গ করলে আমাদের এখানে আরের উপর বর্গ আসে, এক্সের উপর বর্গ আসে এবং এইচের উপর একটা বর্গ আসে। তারপর আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ এখান থেকে হয়তো কিছু অংশ কাটাকাটি যেতে পারে। তো আমার মনে হয় এখানে কোনো অংশ কাটাকাটি যাবে না, এটা সরাসরি একটা অংশ হিসেবে কাজ করবে। তো আমি যদি সবগুলো গুণ করি দিই, আমি পাবো 3 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, তারপর হচ্ছে ডিএক্স, এটাকে আমরা পাবো উপরে, আর নিচে পাবো হচ্ছে আর স্কোয়ার ইন্টু এইচ কিউ। তাহলে সম্পূর্ণ অংশটাই হচ্ছে কি আমাদের এখন ডিএম এর যে মানটা ছিল সেটা, বা এই ছোট্ট যে ডিক্সের একটা ভর ছিল সেই ভরের মানটা। তো এটা একটু ঠিক করে দিচ্ছি। এবার দেখো আমাদের এখানে ডিএমটা ছিল এতটুকু ডিক্সের ভর। তাই যদি হয় তাহলে আমরা আগের সমীকরণ যেটা পেয়েছিলাম 1 নং সমীকরণ, সেখানে আমরা এই মানটা বসিয়ে দেবো। 1 নং সমীকরণ কীরকম পেয়েছি, আই ইজ ইকুয়াল টু 1/2 সামেশন ইন্টিগ্রেশন অফ ডিএম ইন্টু আর স্কোয়ার। তাহলে 1 নং সমীকরণ থেকে আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে সম্পূর্ণ কোণকের জন্য জড়তা ভ্রামক ইজ ইকুয়াল টু 1/2, তার মানে হাফ, তারপর সামেশন 0 থেকে শুরু করে আর, তারপর ছিল ডিএম ইন্টু আর স্কোয়ার। তাহলে ডিএম এর যে মানটা আমরা এখানে সরাসরি সেটা বসিয়ে দিতে পারি। তাহলে দেখো ডিএম এর মানটা ছিল হচ্ছে 3 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু এইচ হোল কিউ। তো আমরা এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি উপরে নিচে একটা জিনিস কাটা যায়, যেটা আমরা একটু মিস্টেক করেছিলাম। এই আর স্কোয়ার কিন্তু কাটা যায়। তার মানে আর স্কোয়ার যদি উপরে নিচে কাটা যায়, তার মানে আমরা বলতে পারি এখানে আর স্কোয়ার থাকবে না, এখানেও আর স্কোয়ার থাকবে না। তাহলে আলটিমেটলি যেটা থাকবে সেটা হচ্ছে 3 ইন্টু এম ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইড বাই এইচ কিউ, এটা থাকবে। এবং এটা হচ্ছে ডিএম এর মান, ডিএম এর সাথে গুণ ছিল কি আর স্কোয়ার গুণ ছিল, তার মানে এই জায়গাটাতে আমাদের আর স্কোয়ারটা থাকবে। এখন খেয়াল করো আমাদের এখানে ভ্যারিয়েবল জিনিসটা আসলে কোনটা। আমাদের এখানে দেখতে পাচ্ছি আর এর যে মানটা আছে এটাও পরিবর্তন হয়, আবার এক্স এর যে মানটা আছে এটাও কিন্তু পরিবর্তন হয়, তাই না? অর্থাৎ ডিএক্স এর যে মানটা সেটা কিন্তু পরিবর্তন হয়, কারণ আমরা এতটুকু অংশকে কী ধরেছিলাম, ডিএক্স ধরেছিলাম। এবং ডিএক্স এর যে সীমা সেটা কিন্তু ছিল আমাদের এই বি বিন্দু শুরু করে এই বিন্দু পর্যন্ত। তার মানে ডিএক্স এর মানটা উপর থেকে নিচে পরিবর্তন হয়, আর এর মানটাও কিন্তু উপর থেকে নিচে পরিবর্তন হয়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই আর স্কোয়ারের বদলে আমরা আগের স্লাইড থেকে পাওয়া এই আর এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আমাদের এখানে দেখো আর এর মানটা ছিল কি আর এক্স ডিভাইড বাই এইচ। তাহলে আমরা এখানে যদি আর স্কোয়ার না বসিয়ে আর এক্স ডিভাইড বাই এইচ হোল স্কোয়ার বসাই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা এখন সুন্দর দেখাবে। তাহলে চলো আমরা এখানে আর স্কোয়ারের বদলে বসাবো কি আর ইন্টু এক্স ডিভাইড বাই এইচ, এটার বর্গ। তার মানে এখানেও বর্গ হবে, এখানেও বর্গ হবে, এখানেও কি বর্গ হবে। তাই যদি হয় তাহলে দেখো আমাদের এখানে মোটামুটি আমরা একটা সমীকরণের রূপ পেয়ে গেছি। এবার আমাদের মেইন কাজ হচ্ছে কি আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করার জন্য আমাদের দেখতে হবে কোনটা কোনটা ধ্রুবক। খেয়াল করো 3 হচ্ছে এখানে একটা ধ্রুবক, এম হচ্ছে ধ্রুবক, কেননা আমাদের এখানে কোনকের ভর কখনোই পরিবর্তন হবে না, সেটা সবসময় এম থাকবে, এই জন্য এম হচ্ছে কি ধ্রুবক। তারপর এখানে দেখতে পাচ্ছি আর স্কোয়ার যেটা, এটা একটা ধ্রুবক, কেননা কোনকের যে ব্যাসার্ধটা ছিল নিচে সেটা কখনো পরিবর্তন হবে না। ডিভাইড বাই 2 হচ্ছে একটা ধ্রুবক। একই সাথে এইচ কিউ এবং এইচ স্কোয়ার যদি গুণ করি আমরা পাবো h⁵, এইটাও কি একটা ধ্রুবক, কেননা কোনকের যে উচ্চতা এইচ সেটা কিন্তু কখনোই পরিবর্তন হবে না। তাহলে সবগুলো ধ্রুবক যদি আমি বাইরে নিয়ে আসি, তাহলে আমরা এখানে সামেশন বা ইন্টিগ্রেশন যেটাই বলি না কেন দেওয়ার পর ভেতরে থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এতটুকু অংশ থাকবে। এবং আমরা যদি দুইটা এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে সেটা হবে x⁴, এবং তারপরে থাকবে ডিএক্স। এখন খেয়াল করো তুমি কি এখানে লিমিটটা 0 থেকে শুরু করে আদ দিবে? এটা কিন্তু দিতে পারবে না, কেননা আমাদের এখানে এক্সের মানটা পরিবর্তন হচ্ছে বা ডিএক্সের মানটা পরিবর্তন হচ্ছে। এক্সের মান পরিবর্তন হচ্ছে কোনখান থেকে কোনখানে, অবশ্যই বি বিন্দু থেকে শুরু করে এই বিন্দুতে। বি বিন্দুতে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্সের মানটা কিন্তু বি বিন্দুতে 0। যতই আমি বি বিন্দু থেকে এই বিন্দুর দিকে যাব ততই আমাদের এক্সের মানটা বাড়বে, বাড়তে বাড়তে সেটা একটা সময় এইচ হয়ে যাবে। তার মানে বি বিন্দুর কথা যদি বলি, এখানে আমাদের এক্সের মানটা 0, বা বলা যায় আমাদের এই কোনকের যে উচ্চতাটা সেটা কিন্তু 0। আর আমি যদি যখন এই বিন্দুতে যাব তখন আমি এক্সের যে মানটা দেখব এটা কিন্তু সম্পূর্ণ কোনকের উচ্চতা বা এইচ হিসেবে কাজ করবে। তার মানে যেহেতু আমাদের এখানে ছোটো হাতের আর এর কোনো অংশ নেই, শুধুমাত্র এক্সের অংশ আছে, এই জন্য আমরা এক্সের জন্য যে সীমাটা আছে সেটা এখানে ইউজ করব। তাহলে এক্সের সীমা কোনখান থেকে শুরু হয়েছে? বি বিন্দু থেকে শুরু হয়েছে। তার মানে বি বিন্দুতে আমাদের যেই সীমাটা থাকবে সেটা কি 0ই থাকবে। আর আমরা এই বিন্দুতে দেখতে পাচ্ছি আমাদের এখানে এক্সের মানটা বেড়ে গিয়ে উচ্চতা
এইচে কনভার্ট হয়েছে। তার মানে এই বিন্দুর জন্য আমাদের এখানে সীমাটা হবে কি এইচ হবে। তো এখানে আমাদের জাস্ট সীমাটা পরিবর্তন হয়ে যাবে, যেহেতু এখানে আমরা নতুনভাবে এক্স পেয়েছি, আরকে সরিয়ে ফেলেছি। তারপরে যে লাইনটা হবে সেটা কীরকম হবে সেটা আরেকটু ইন্টারেস্টিং হবে। তুমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি 3/2 চলে এসেছে, তারপর চলে এসেছে m ইন্টু আর স্কোয়ার ইন্টু ওর সাথে আমরা 1/h⁵কে আলাদাভাবে রাখতে পারি। তো এটা আমাদের ইচ্ছা, আমরা চাইলে এভাবে রাখতে পারি অথবা অন্যভাবে রাখতে পারি। তো এরপর দেখো আমরা যদি x⁴কে ইন্টিগ্রেশন করি তাহলে সেটা হবে সূত্র অনুসারে x⁵ তাই না? এবং এখানে কিন্তু আমাদের ঊর্ধ্বসীমা হিসেবে থাকবে হচ্ছে বড় হাতের h এবং নিম্নসীমা হিসেবে থাকবে হচ্ছে 0। তাই যদি হয় তাহলে আমরা এখানে পাচ্ছি 3/2 ইন্টু mr² ইন্টু 1/h⁵ এটা। আর ভেতরে কি থাকছে দেখো, 5টাকে আমরা চাইলে বাইরে নিয়ে আসতে পারি। এই 5টা যখন 2 এর সাথে গুণ যাবে তখন 5 দুগুণে 10 হয়ে যাবে, সেই জন্য আমরা 3/10 লিখতে পারি। তারপর এখানে x⁵ জায়গায় এক্সের জায়গায় বসবে প্রথমে h, তাহলে প্রথমে বসবে h⁵ মাইনাস তারপরে বসবে 0⁵। এটা হচ্ছে মানে ইন্টিগ্রেশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে h⁵ থেকে আমি যদি 0⁵ বাদ দিই তাহলে আমাদের শুধুমাত্র h⁵ থাকে, কেননা 0-র কোনো মূল্য নেই। তো এখন দেখো তো আমাদের এই জায়গাটাতে h⁵ এবং h⁵ কাটা যায়। তো আলটিমেটলি আমাদের এখানে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে 3/10 ইন্টু m ইন্টু আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এখানে টোটাল কোণকের জড়তা ভ্রামককে নির্দেশ করে। তার মানে কোনো একটা সলিড বা নিরেট কোণকের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে যখন আমরা জড়তা ভ্রামকটা বের করব সেটা হতে পারে z অক্ষ, তখন সেই জড়তা ভ্রামকের মান হবে 3/10 ইন্টু m ইন্টু আর স্কোয়ার, যেখানে m হচ্ছে আমাদের সম্পূর্ণ কোণকের ভর, আর মানে হচ্ছে আমাদের কোণকের যে তলটা আছে সে তলের ব্যাসার্ধ। তাহলে আমরা এই জায়গাটাতে একটা স্টার সাইন দিয়ে রাখতে পারি, অথবা আমরা আলাদাভাবে এটাকে লিখতে পারি। হ্যাঁ, আমরা আলাদাভাবে লিখি তাহলে বুঝতে পারবে। তাহলে এখান থেকে আই এর যে মানটা বের হয়েছে সেটা হচ্ছে 3/10 ইন্টু m ইন্টু আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা সূত্র। এখন আমরা যদি এখানে চক্রগতির ব্যাসার্ধ বের করতে চাই তাহলে কি করব, সেম ওই সূত্রটা অ্যাপ্লাই করব। কীরকম সূত্র, আমরা জানি I = m ইন্টু কে স্কোয়ার, যেখানে কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, m হচ্ছে আমাদের এই কোণকটার ভর। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে আই এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে আই এর মানটা কত হচ্ছে, আই এর মানটা হচ্ছে 3/10 থাকবে, আর এখানে থাকবে হচ্ছে m ইন্টু আর স্কোয়ার। তো আলটিমেটলি আমাদের এখানে উভয় পক্ষ থেকে m এর মানটা কাটা যাবে, আর এখানে শুধুমাত্র আমরা কে এর মানটা পেয়ে যাব। তাহলে কে এর মানটা হবে √3/10, এবং আর স্কোয়ারকে আমি যদি √ওভার করি তাহলে শুধুমাত্র আর পাবো। তাহলে √3/10 ইন্টু আর, এটাই হচ্ছে কি আমাদের এই কোণকের জন্য মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধের মান। তাহলে এখানে আমরা একটা স্টার সাইন দিয়ে রাখলাম। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে কোনো একটা ফাঁপা কোণকের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের জন্য জড়তা ভ্রামক কী হবে সেটা, এবং চক্রগতির ব্যাসার্ধ কী হবে সেটা। দ্যাট মিনস একটু আগে আমরা নিরেট কোণক নিয়ে কাজ করেছি, এখন আমরা একটা ফাঁপা কোণক নিয়ে কাজ করব। এবং এক্ষেত্রে আমাদের কিন্তু কেসটা একদম একই রকম, জাস্ট এখানে একটা ভিন্ন জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আমরা যখন এরকম একটা ফাঁপা কোণক নেব তখন তার মধ্যে থেকে একটা ছোট্ট পার্টকে নেব। এখন এই পার্টটা কিন্তু আর ডিস্ক হিসেবে কাজ করবে না বা চাকতি হিসেবে কাজ করবে না, এই সম্পূর্ণ পার্টটা এখন একটা রিং হিসেবে কাজ করবে। তার মানে তুমি যদি অনেকগুলো রিংকে একটার উপর আরেকটা যদি সাজাও তাহলে তুমি এরকম একটা ফাঁপা কোণক তৈরি করতে পারবে। এবং খেয়াল করে দেখো আমাদের এখানে ফাঁপা কোণকের মধ্যে কিন্তু এই নিচের পার্টটা সম্পূর্ণভাবে খোলা, বাট ওর ব্যাসার্ধ আগের মতো করে আর থাকবে এবং ওর উচ্চতাটা আগের মতো করে এইচ থাকবে, এবং ওর যে একটা হেলানো তল আছে এই সম্পূর্ণ হেলানো তলের দৈর্ঘ্যটাকে আমরা এল হিসেবে ধরে নিতে পারি। এবং খেয়াল করে দেখো তো আমাদের এখানে হেলানো তলের যে দৈর্ঘ্যটা এটাও কিন্তু আমরা বের করতে পারি একটা সূত্র ইউজ করে। সূত্রটা হচ্ছে কি, এল যদি হয় আমাদের এখানে হেলানো তল তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হিসেবে কাজ করবে। তার মানে এল স্কোয়ার = আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হিসেবে কাজ করে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি হেলানো তলের উচ্চতাটা বের করতে পারবো বা এল এর মানটা বের করতে পারবো। এর মান হচ্ছে কি √r² প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। তো এই যদি হয় আমাদের এখানে কাহিনী, আমরা এখন আগের মতো করে সেম কাজটা করব। এই হচ্ছে আমাদের সে অক্ষ, এবং এই অক্ষকে কেন্দ্র করে আমাদের কোণকটা যখন ঘুরবে তখন আই পরিমাণ জড়তা ভ্রামক তৈরি করবে। এবং একই সাথে আমরা যে কোণকের মধ্যে একটা ছোট্ট অংশ বা ছোট্ট একটা রিং পাচ্ছি, এই রিংটাও কিন্তু আমাদের এই অক্ষকে কেন্দ্র করে ঘুরবে। বাট যখন সে এই রিংটা
অক্ষকে কেন্দ্র করে ঘুরবে তখন সে একটা জড়তা ভ্রামক তৈরি করবে, যেটা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা জড়তা ভ্রামক, যার মান হচ্ছে ডিআই। এবং আমি ধরে নিলাম আমাদের এখানে রিংয়ের যে ভরটা সেটা হচ্ছে ডিএম, এবং এই রিংয়ের অবশ্যই একটা ব্যাসার্ধ এখানে কাজ করবে, তাই না? এখান থেকে শুরু করে এখানে একটা ব্যাসার্ধ কাজ করবে, এবং এই ব্যাসার্ধটাকে আমরা ছোট হাতের আর হিসেবে ধরতে পারি। তাই যদি হয় তাহলে দেখো আমাদের এখানে জড়তা ভ্রামকের মান হবে রিংয়ের ভর, দ্যাট মিন্স ডিএম, গুণন রিংয়ের ব্যাসার্ধের বর্গ। আর তোমরা কিন্তু অলরেডি জানো, আমি তোমাদেরকে পড়িয়েছি যে কোনো একটা রিং যদি আমরা রিংয়ের মধ্যবিন্দু দিয়ে একটা অক্ষকে গমন করাই, তাহলে ওই অক্ষকে কেন্দ্র করে রিংটা ঘুরলে তার জড়তা ভ্রামকের মান হবে রিংয়ের ভর গুণন তার ব্যাসার্ধের বর্গ। তার মানে এখানে এক্সট্রা হাফ যুক্ত হবে না। যখন আমরা চাকতি নিয়ে কাজ করব তখন কিন্তু আমাদের হাফ যুক্ত হবে। তাহলে এটা যদি হয় আমরা একটা কাজ করতে পারি, এখানে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি। ইন্টিগ্রেশন করলে পরের লাইনে তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণ কোণকের জন্য জড়তা ভ্রামক বা আয়ের মানটা বের হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটাতে থাকছে হচ্ছে সামেশন অফ ডিএম ইন্টু আর স্কোয়ার। এখন খেয়াল করে দেখো তো আমাদের এখানে কিন্তু ডিএম এর মানটা জানা নেই। দ্যাট মিনস এই যে এখানে রিংয়ের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভর আছে সেটার মানটা আমরা জানি না, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আর এর মানটা কিন্তু ভ্যারি করে। কীভাবে ভ্যারি করে? আমাদের এখানে একটা পয়েন্ট ধরতে পারো একদম উপরে, দ্যাট মিনস এই পয়েন্টটাকে আমরা বি পয়েন্ট ধরতে পারি আগের মতো করে, এবং একদম নিচে এই পয়েন্টটাকে আমরা এ পয়েন্ট ধরতে পারি। তাহলে বি পয়েন্টের মধ্যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রিংটা কিন্তু একটা পয়েন্ট বা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। এই জন্য বি বিন্দুতে আমাদের এখানে রিংয়ের জন্য যে আর এর মানটা আমরা পাবো বা ব্যাসার্ধের যে মানটা পাবো সেটা হবে কি সম্পূর্ণভাবে 0। এবং যখন আমরা এই বিন্দুর দিকে তাকাবো, এই বিন্দু বরাবরও কিন্তু আমরা এখানে একটা ব্যাসার্ধের মান দেখতে পাবো, তাই না? তার মানে আর এর মানটা এখানে হয়ে গেছে বড় হাতের আর বা এই কোণকের ব্যাসার্ধ। তার মানে অবশ্যই আমাদের এখানে আর এর একটা রেঞ্জ কাজ করবে, সেটা হচ্ছে বি বিন্দুতে থাকা ব্যাসার্ধ আর এর মান 0 থেকে শুরু করে এই বিন্দুতে থাকা ব্যাসার্ধ বড় হাতের মান, মানে বড় হাতের আর এর মান। তো এই যদি হয় কাহিনী, তাহলে আমাদের এখানে ডিএম এর মানটা বের করতে হবে। এখন আরেকটা ছোট্ট বিষয় এখানে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে রিং যেটা আছে সেই রিংয়ের একটা প্রশস্ততা বা পুরুত্ব দেওয়া ডিএক্স পরিমাণ, এবং এই পুরুত্বটা কিন্তু কোণাকোণি বরাবর কাজ করে বা হেলানোতল বরাবর কাজ করে। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে একদম শীর্ষবিন্দু থেকে এই যে আমি রিং পর্যন্ত একটা হেলানোতল পাচ্ছি, এই হেলানোতলের একটা নির্দিষ্ট উচ্চতা আমরা নিতে পারি, এবং আমি ধরে নিলাম আমাদের এই হেলানোতলের উচ্চতা হচ্ছে এক্স, এবং সেই এক্সের একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশই হচ্ছে আমাদের রিংয়ের পুরুত্ব হিসেবে কাজ করে। তার মানে আমরা নিরেট কোণক নিয়ে যখন কাজ করতাম তখন আমরা উপরে নিচে উচ্চতাটাকে এক্স ধরেছিলাম, দ্যাট মিনস এখান থেকে শুরু করে এতটুকু উচ্চতাটাকে এক্স ধরেছি। বাট যখন আমরা একটা ফাফা কোণক নিয়ে কাজ করব তখন আমরা হেলানোতলের যে উচ্চতাটা আছে একদম শীর্ষবিন্দু থেকে সেটাকে আমরা এক্স নিয়ে কাজ করব। এখন দেখো তো আমাদের আগের মতো করে এখানে কিন্তু দুইটা কোণক তৈরি হয়েছে, একদম উপরে একটা কোণক তৈরি হয়েছে আর এটা সম্পূর্ণ একটা কোণক। তার মানে এই দুটো কোণক যেহেতু একে অপরের সাপেক্ষে সিমেট্রিক বা প্রতিসম, তার মানে তাদের হেলানোতলের উচ্চতার অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত অবশ্যই সেম হবে। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা একটু অনুপাতগুলো লিখে ফেলি। আমরা এখানে ছোট্ট কোণকের জন্য হেলানোতলটা পাচ্ছি এক্স ডিভাইড বাই বড় কোণকের জন্য হেলানোতলটা পাচ্ছি এল। এটার মান যা হবে সেটা হচ্ছে ছোট কোণকের জন্য যে রিংটা দেখতে পাচ্ছি তার ব্যাসার্ধ, দ্যাট মিন্স ছোট হাতের আর, ডিভাইড বাই সম্পূর্ণ যেই কোণকটা আছে তার ব্যাসার্ধ, দ্যাট মিন্স বড় হাতের আর। তার মানে এই অনুপাতটা কি অবশ্যই সমান হবে। তাই যদি হয় তাহলে আমরা এই অনুপাত থেকে একটা জিনিসের মান বের করে রাখতে পারি, সেটা হচ্ছে ছোট হাতের আর এর মানটা বের করে রাখতে পারি, যেটা আমাদের রিংয়ের ব্যাসার্ধ হিসেবে কাজ করে। তাহলে এটার মানটা কি হবে দেখো, আমাদের এটার মানটা হবে হচ্ছে আর গুণ যদি করি উপরে বসবে হচ্ছে আর ইন্টু এক্স, নিচে বসবে এল। এখন দেখো তো এলের কিন্তু আরেকটা মান কাজ করে, তাই না? এলের মানটা আমরা এইমাত্র বের করেছি, যেটা ছিল রুট ওভার আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার, যেখানে এইচ হচ্ছে কি সম্পূর্ণ কোণকের যে উচ্চতাটা ছিল সেটা। তার মানে তোমরা এখান থেকে চাইলে আর এর মানটা ছোট্ট করে বের করে রাখতে পারো। তো এই হচ্ছে আমাদের এখানে রিংয়ের ব্যাসার্ধ বা আর এর মান। তো এটা আমরা একটু পরে এটাকে নিয়ে কাজ করব, এই জন্য আমরা এটাকে আগে এখানে বের করে রাখলাম। এবার খেয়াল করো আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট রিংয়ের যে ভরটা আছে ডিএম, এই ভরটা বের করা। আবার আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে সম্পূর্ণ কোণকের যে ভর সেটাকে আমরা বড় হাতের এম ধরলাম। তো বলো তো এই ভরটা আসলে কোথায় কাজ করে? এটা আসলে এই কোণকের বক্রতলের ক্ষেত্রফলে কাজ করে, কেননা আমাদের এখানে সম্পূর্ণ কোণকটা কিন্তু একটা ফাফা কোণক। তার মানে এই কোণকটা তৈরি করার জন্য শুধুমাত্র বক্রতলের যে ক্ষেত্রফলটা আছে এটাকে আমরা কাজে লাগিয়েছি, এবং এই বক্রতলের ক্ষেত্রফল হিসেবে
পাই ইন্টু আর এল এটা কাজ করে, কেননা কোনো একটা কোণকের জন্য বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই গুণন ওই কোণকের ব্যাসার্ধ গুণন বক্রতলের দৈর্ঘ্য। তার মানে আমি বলতে পারি পাই ইন্টু আর ইন্টু এল এতটুকু অংশের জন্য যে ভর কাজ করবে সেটাই হচ্ছে কি এম পরিমাণ ভর। তাহলে চলো আমরা এখানে বিষয়টা একটু লিখে ফেলি এবং সেখান থেকে আমরা ডিএম এর মানটা আস্তে আস্তে বের করব। তাহলে আমি দেখতে পাচ্ছি পাই ইন্টু আর ইন্টু এল এতটুকু এরিয়া বা ক্ষেত্রফলের জন্য যে ভরটুকু কাজ করে আমাদের কোণকে সেটা হচ্ছে এম পরিমাণ ভর। দ্যাট মিনস সম্পূর্ণ কোণকের ভরই হচ্ছে কি আমাদের এম। এখন আমরা যদি একক এরিয়া বা ইউনিট এরিয়া বা একক ক্ষেত্রফলের জন্য ভরের মানটা বের করি, তার মানটা হবে ঐকিক নিয়ম অনুসারে এম ডিভাইডেড বাই পাই ইন্টু আর ইন্টু এল। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যে রিংটা আছে, ছোট্ট একটা রিং, এই রিংয়ের একটা নির্দিষ্ট এরিয়া বা ক্ষেত্রফল আছে। তো ওই ক্ষেত্রফলের জন্য আমি যদি ভরের মানটা বের করি সেটা কি হবে ডিএম এর মান হবে, কেননা রিংয়ের ভরই হচ্ছে কি ডিএম। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রিংয়ের জন্য এরিয়া বা ক্ষেত্রফলটা বের করব। দেখো তো আমরা যদি এই রিংটাকে খুলে ফেলি একদম, তাহলে সেটা কি তৈরি করবে, সেটা অবশ্যই একটা আয়তক্ষেত্র তৈরি করবে। আমি একটু ছোট্ট করে দেখাই, আমাদের এরকম একটা আয়তক্ষেত্র তৈরি হবে তুমি যদি রিংটাকে খুলে ফেলো। তো সম্পূর্ণ রিংটাকে আমরা যখন খুলে ফেলবো আমরা এরকম একটা আয়তক্ষেত্র পাবো, যে আয়তক্ষেত্রে কি থাকবে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। তো আমি যদি তোমাদেরকে দৈর্ঘ্যটা দেখাই তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে কি এই টোটালটা, এবং এই দৈর্ঘ্যটা কী হিসেবে কাজ করবে, অবশ্যই রিংয়ের যে পরিধিটা আছে সেই পরিধি হিসেবে কাজ করবে। তাহলে এই দৈর্ঘ্যের মানটা কি হবে, দৈর্ঘ্যের মানটা হবে 2 ইন্টু পাই ইন্টু আর, যেখানে আর হচ্ছে কি রিংয়ের ব্যাসার্ধ। তার মানে এই যে এখানে একটা পরিধি দেখতে পাচ্ছি সেই পরিধিটাই কি রিংয়ের দৈর্ঘ্য হিসেবে কাজ করবে। এবং আমরা যদি প্রস্থ হিসেবে দেখতে চাই তাহলে সেটা কি হিসেবে কাজ করবে, অবশ্যই সেটা হবে ডিএক্স পরিমাণ। যেহেতু রিংয়ের হেলানো তল বরাবর ছোট্ট একটা অংশ ছিল ডিএক্স, তার মানে এটাই কি প্রস্থ হিসেবে কাজ করবে। তাহলে আলটিমেটলি আমরা এখন রিংয়ের যে এরিয়া বা ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছি আমরা এরিয়াটাকে এ দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এরিয়াটা কি হবে, অবশ্যই দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য হচ্ছে কতটুকু 2 ইন্টু পাই ইন্টু আর, এবং প্রস্থ হচ্ছে কতটুকু ডি ইন্টু এক্স। তার মানে এটাই হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ রিংটাকে খুলে ফেললে যে এরিয়া বা ক্ষেত্রফলটা পাবো সেটা। এবং এরিয়া বা ক্ষেত্রফল যেহেতু আমি পেয়ে গেছি রিংয়ের, তার মানে এই ক্ষেত্রফলের জন্য ভর যেটা বের হবে সেটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে দেখো একক ক্ষেত্রফলের জন্য আমরা ভর পেয়েছি এম ডিভাইড বাই পাই আর এল। সুতরাং আমরা এখানে 2 পাই আর ইন্টু ডিএক্স এতটুকু পরিমাণ এরিয়া বা ক্ষেত্রফলের জন্য যে ভরটা পাবো সেটা কি হবে, অবশ্যই আমাদের এই টোটালটার সাথে এটা গুণ হয়ে যাবে। তো আমি একটু নিচে লিখছি জিনিসটা, এম ডিভাইড বাই পাই আর এল এটার সাথে সরাসরি গুণ হবে কি 2 পাই আর ইন্টু ডিএক্স, এটা গুণ হয়ে যাবে। তারপর তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এল এর কিন্তু একটা মান আছে, সেটা কি ছিল √h² প্লাস আর স্কোয়ার। তো এটা আমরা পরে দিই, বাট এখানে আলটিমেটলি আমরা যে মানটা পাচ্ছি সেটা কি ছিল, সেটা হচ্ছে রিংয়ের ভর হিসেবে আমরা পেয়েছি। তার মানে এই ভরটা কি অবশ্যই ডিএম হিসেবে কাজ করবে। তাহলে আলটিমেটলি আমরা এখন ডিএম এর যে মানটা আছে সেটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিএম এর এই মানটা একদম প্রথম সমীকরণটাতে বসিয়ে দিব। তুমি ধরো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো আমি সমীকরণ আর দিলাম না, আমরা সিম্পলি এখানে মানটা বসিয়ে দিই। তো দেখো আমি যদি মানটা বসে তাহলে আমাদের এখানে একটা দারুণ জিনিস আসে। তাহলে আমরা আই এর যে মানটা পাবো সেটা হচ্ছে 1 কাইন্ড অফ সামেশন অফ 0 থেকে শুরু করে একদম আর পর্যন্ত ডিএম এর যে মানটা সেটা থাকবে হচ্ছে, আচ্ছা একটা জিনিস বলি তার আগে, আমাদের এখানে ডিএম এর মধ্যে কোনটা কোনটা ধ্রুবক, এম এর মানটা কিন্তু সম্পূর্ণভাবে ধ্রুবক। তার মানে আমি এটাকে ধ্রুবক হিসেবে লিখলাম। পাইয়ের মান যেটা এটাও কখনো পরিবর্তন হবে না, এটাও ধ্রুবক। আর এর যে মানটা কোনকের যেই ব্যাসার্ধটা সেটাও পরিবর্তন হবে না, এবং কোনকের যে হেলানো তল সেটার পরিমাণও পরিবর্তন হবে না। 2 পাই এটাও কিন্তু কখনো পরিবর্তন হবে না, জাস্ট এখানে আর এর মানটা পরিবর্তন হবে এবং ডিএক্সের যে মানটা আছে সেটাও কি পরিবর্তন হবে। তার মানে আমরা বলতে পারি আর এবং ডিএক্স এরা কি হিসেবে কাজ করে, অবশ্যই এখানে পরিবর্তনশীল রাশি হিসেবে কাজ করে। আবার খেয়াল করে দেখো তো আমরা চাইলে এখানে আর এর মানটা এবং এল এর মানটা একসাথে বসাতে পারি। তো তখন কি হবে, ডিএম এর একটা নতুন মান আমরা পাবো। তাহলে উপরে থাকবে হচ্ছে এম, তারপরে থাকবে হচ্ছে 2 পাই, তারপরে থাকবে হচ্ছে ডিএক্স, এবং নিচে থাকবে হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল। এল এর মানটা আমরা সরাসরি বসাতে পারি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, যেটা আমরা অলরেডি বের করেছি। তারপর দেখো আমাদের এখানে এক্সট্রা একটা আর যুক্ত রয়েছে, এই আর এর মানটা আমরা এখানে গুণ করে বসিয়ে দিব। আর এর মানটা আমরা এখানে নিচে আমরা বের করেছিলাম, তার মান কি ছিল, বড় হাতের আর ইন্টু এক্স ডিভাইড বাই √আর স্কোয়ার প্লাস হচ্ছে এইচ স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে টোটাল যে ছোটো হাতের আর ছিল সেটার মান। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে ডিএম এর যে মানটা পাবো সেটা একটু শর্টকাটে লিখে ফেলি। দেখো তাহলে ডিএম এর মানটা কত পাবো, আমরা একটা কাজ করি ডিএমটাকে একটু পেছন থেকে লিখি, তাহলে বুঝতে পারবে।
তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে উপরে নিচে কিন্তু এই আর এর মানটা এবং এই আর এর মানটা কাটা যায়, আর কোনো কিছু কাটা যায় না। এবং আমাদের এখানে থাকছে হচ্ছে 2 ইন্টু এম ইন্টু পাই ইন্টু ডিএক্স এতটুকু। আর নিচে যেটা থাকছে সেটা হচ্ছে, আচ্ছা আমাদের উপরে নিচে কিন্তু পাই এবং পাই এটাও কাটা যায়, তার মানে এখানে শুধুমাত্র 2m ইন্টু ডিএক্সটা থাকবে। আর নিচে থাকবে হচ্ছে 2টা রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার মানে এটা সরাসরি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হিসেবে কাজ করবে, যেহেতু 2টা রুট ওভারের জিনিস গুণ করলে স্বাভাবিক হয়ে যায় সেটা। তো এই হচ্ছে আমাদের এখানে আলটিমেটলি ডিএম পরিমাণ ভরের মান। এবার আমরা এটাকে এখানে বসাতে পারি। তার আগে বলে রাখি এখানে কোনটা কোনটা ধ্রুবক। তুমি দেখতে পাচ্ছ 2m এটা কিন্তু ধ্রুবক হিসেবে কাজ করে। আবার এখানে যে ডিএক্স যেটা দেখতে পাচ্ছি সেটা পরিবর্তনশীল হতে পারে, এই জন্য আমরা ডিএক্সটাকে যা আছে তাই রাখলাম। এবং আর এবং এইচ যেটা আছে এরাও কি ধ্রুবক হিসেবে কাজ করে, কেননা কোনকের ব্যাসার্ধ এবং উচ্চতা কোনোটাই পরিবর্তন হয় না। তাই যদি হয় তাহলে আমরা এই ধ্রুবক মানগুলোকে বাইরে রাখি। 2mটাকে আমরা বাইরে রাখবো, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটাকে আমরা সম্পূর্ণভাবে বাইরে রাখবো। এবং ভেতরে যেটা থাকবে সেটা হচ্ছে, ভালো করে দেখো আমাদের এখানে কিন্তু কী কী ছিল। আচ্ছা আমার মনে হয় এখানে একটা এক্সট্রা এক্স ছিল, হ্যাঁ আমরা এটাকে একটু মিস্টেক করেছি, আমাদের এই জায়গাটাতে একটা এক্সট্রা এক্স ছিল। তার মানে এক্সের মানটা কিন্তু পরিবর্তন হয়, তাই না? এক্সের মান তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু পরিবর্তন হওয়ার কথা। তার মানে আমরা আলটিমেটলি ভেতরে যেটা রাখবো সেটা হচ্ছে এক্সকে রাখবো, এবং আমরা ভেতরে যেটা রাখবো সেটা হচ্ছে আর স্কোয়ারকে রাখবো, এবং একই সাথে আমরা ভেতরের আরেকটা জিনিসকে রাখবো সেটা হচ্ছে ডিএক্সকে রাখবো। তাহলে এই হচ্ছে আমাদের এখানে মেইন কাহিনী। বাট এখানে আমরা যে আরটাকে দেখতে পাচ্ছি আর স্কোয়ার, এটা আসলে স্কোয়ার হিসেবে এখন থাকবে না, কারণ আমরা আর এর মানটা কিন্তু অলরেডি এখানে জানি, তাই না? তার মানে আমরা আর এর সেই মানটা এখানে বসিয়ে দিই। যদি আমি বসিয়ে দিই তাহলে আমরা উপরে পাবো আর ইন্টু এক্স এদের বর্গ, তার মানে আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, আর নিচে থাকবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটার বর্গ, তাহলে শুধুমাত্র আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে চলে আসবে। তো এত সব জিনিস কীভাবে হলো? একদমই সিম্পল, আমরা জাস্ট ডিএম এর মানটা বসিয়েছি এবং আর এর মানটা বসিয়েছি, আর কিচ্ছু না। তো সেক্ষেত্রে আমরা এই কয়েকটা জিনিস পেয়েছি। তো এখান থেকে আবারও সেম কাহিনী, আমরা একটা কাজ করি, আমরা এটাকে পরের লাইন লিখি আর এখানে সীমা দিই 0 থেকে শুরু করে আর পর্যন্ত। তো এখন একটা বিষয় খেয়াল করো, যখন আমাদের এখানে আর ছিল তখন আমাদের সীমাটা ছিল 0 থেকে শুরু করে আর, বাট এই জায়গাটাতে এখন আমাদের কিন্তু এক্সের দখলে চলে এসেছে। তার মানে আমরা এখানে এক্সের যে সীমাটা সেটা দিব। দেখো তো এক্সের সীমা কত থেকে কত পর্যন্ত কাজ করে। আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এক্স বলতে কিন্তু আমরা ছোট্ট কোণকের হেলানো তলটাকে বুঝছি। তার মানে হেলানো তলের মানটা বি বিন্দুতে 0 ছিল, বাট সেটা এই বিন্দুতে এসে তার মানটা কত হয়ে গেছে? অবশ্যই এল হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে সীমাটা হবে 0 থেকে শুরু করে এল পর্যন্ত, কেননা এখানে এক্স মানেই হচ্ছে কি হেলানো তলের দৈর্ঘ্য। এই জন্য বি বিন্দু থেকে যদি আমি এই বিন্দুতে যাত্রা করি তাহলে বি বিন্দুতে হেলানো তলের যেই দৈর্ঘ্যটা ছিল সেটা হচ্ছে 0, আর এই বিন্দুতে আসতে আসতে আমাদের হেলানো তলের দৈর্ঘ্যটা এল হয়ে গেছে, এই যে এখানে ছিল এল। তার মানে সেই এলটাকে আমরা উর্ধ্বসীমা হিসেবে দিব। পরের লাইনে যেটা করব সবগুলোকে একসাথে নিয়ে আসবো, দ্যাট মিনস 2 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার, যেহেতু এদের মানটা অপরিবর্তনীয় থাকছে। আর নিচে হবে কি 2টা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার গুণফল, তার মানে এটা হবে আলটিমেটলি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এর উপর হচ্ছে হোল স্কোয়ার। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, আমরা সামেশন দিব 0 থেকে শুরু করে এল পর্যন্ত, তার মানে হেলানো তলের যেই সীমাটা সেটা এখানে বসবে। ভেতরে থাকবে হচ্ছে এক্স ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এটা হবে এক্স কিউ, আর এখানে হবে হচ্ছে ডিএক্স। তো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে 2 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার, নিচে থাকবে হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এবং এই টোটালটাকে স্কোয়ার করব। এবং এখানে আমি যদি ইন্টিগ্রেশন করি এক্স কিউকে, তাহলে আমরা আলটিমেটলি এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 পাবো, যার উর্ধ্বসীমা হচ্ছে এল, নিম্নসীমা হচ্ছে কি 0। তো এখন আমরা যদি এটাকে সরাসরি হিসাব করি তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে কি 2 ইন্টু এম ইন্টু আর স্কোয়ার পাবো, আর এখানে পাবো হচ্ছে, দেখো এখানে একটা বিষয় আছে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার যেটাকে আমরা নিচে লিখেছি এটা কিন্তু হেলানো তলের উচ্চতা বা এল হিসেবে কাজ করে। তার মানে আমরা সরাসরি নিচে কিন্তু এল স্কোয়ার লিখতে পারি, ইন্টু আমাদের ওখান থেকে 4টা কিন্তু এখানে চলে আসবে, দ্যাট মিনস নিচে থাকা 4টা এখানে চলে আসবে। আর আমি যদি এখানে ইন্টু করি, ইন্টু করলে আমরা এখানে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4, উর্ধ্বসীমা হচ্ছে এল, নিম্নসীমা 0। তার মানে আলটিমেটলি এখানে এল টু দি পাওয়ার 4 হবে মাইনাস 0 টু দি পাওয়ার 4 হবে। তো যেহেতু 0-র কোনো মূল্য নেই, আমাদের এখানে এল টু দি পাওয়ার 4টা এখানে এভাবে কাজ করবে। আচ্ছা এখানে আরেকটা বিষয় বলি, সেখানে হচ্ছে আমরা এই যে এখানে মানটা দেখতে পাচ্ছি, আমরা চাইলে এটাকে আরেকটা লাইন করতে পারি, সেটা হচ্ছে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো আমি যদি উভয় পক্ষ বর্গ করি এখানে, তাহলে আমি পাচ্ছি
আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তার মানে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার এটা আসলে এল স্কোয়ারের মান। তার মানে আলটিমেটলি আমাদের নিচে থাকবে এল স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে L⁴। তাহলে এই কনফিউশনটা তোমরা একটু দূর করে নাও যে এখানে এল স্কোয়ারের যে মানটা সেটাই আসলে আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার হিসেবে কাজ করে। তার মানে আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি নিচে থাকে L⁴, উপরে থাকে L⁴, কাটা যায় এবং উপরে থাকা 2 এবং নিচে থাকা 4 কাটাকাটি গিয়ে নিচে একটা এক্সট্রা 2 চলে আসে। তাহলে আমরা সবশেষে যে মানটা পাবো সেটা কত হবে? সেটা হবে 1/2। ওর সাথে আমরা গুণ করব কাকে? অবশ্যই m ইন্টু আর স্কোয়ারকে। একটা কাজ করে এটা মুছে দিই। তাহলে এটাই হচ্ছে কি আমাদের আলটিমেটলি একটা ফাফা কোণকের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষরেখার সাপেক্ষে জড়তা ভ্রামকের মান, যেটা মান হচ্ছে হাফ ইন্টু এম আর স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের এখানে আই এর মান। তো আমরা এই জিনিসটাকে তোমাদের আলাদাভাবে ছোট্ট করে লিখি দিই একটা জায়গায়, যে কোথায় লিখবো? আমরা একদম উপরে লিখি। আমরা এখানে যে আই এর মানটা পেয়েছি সেটা মান কত হয়েছে? 1/2 ইন্টু সম্পূর্ণ ফাফা গোলকের ভর ইন্টু সেই ফাফা গোলকের যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধের বর্গের গুণফল। একইভাবে তুমি যদি এখান থেকে চক্রগতির ব্যাসার্ধ বের করতে চাও তাহলে কি করতে হবে? সিম্পলি I = m² দিয়ে কাজটা করতে হবে। বাট এটা তোমরা করে নিও, আমি এখানে সরাসরি চক্রগতির ব্যাসার্ধটা লিখছি, যেটা মান কী হবে? উপপক্ষ থেকে m কাটা যাবে, সেটা হবে হচ্ছে 1/√2, দ্যাট মিনস √1/2, যেটাকে আমরা 1/√2 বলতে পারি। আর এখানে আরকে যদি আমি √ওভার করি আর স্কোয়ারকে, তাহলে শুধুমাত্র আর হবে। তাহলে এখানে চক্রগতির ব্যাসার্ধটা হবে 1/√2 ইন্টু আর। তাহলে এই দুটো হচ্ছে আমাদের এখানে মেইন সূত্র। প্রথমটা হচ্ছে জড়তা ভ্রামকের সূত্র আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এখানে চক্রগতির ব্যাসার্ধের সূত্র। তাহলে কোনো একটা ফাফা কোণকের মধ্যবিন্দু দিয়ে গমনকারী যে অক্ষটা আছে সে অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামকের মান হচ্ছে 1/2 ইন্টু ওই কোণকের ভর ইন্টু ওই কোণকের ব্যাসার্ধের বর্গ, এবং চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 1/√2 ইন্টু ওই কোণকের ব্যাসার্ধের গুণফল। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।